আসসালামু আলাইকুম বন্ধুরা, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তুই এত সুন্দর কেন বলতো? তোকে এত সুন্দর হতে কে বলেছে? তুই জানিস তোর এই সৌন্দর্য আমাকে পাগল করে দেয়। আমি নিজেকে সামলাতে পারি না, ইচ্ছে করে তোর ওই সৌন্দর্যের সঙ্গে ভিতরের সৌন্দর্যটাও নিজের করে নিতে। তোরা কিছু বললো না, শুধু নিঃশব্দে তাকিয়ে রইল রুদ্রের দিকে। মুখে কোনো শব্দ নেই, কিন্তু চোখে আগুন, ঘৃণা, রাগ সব মিলিয়ে যেন তার বুকের ভিতর তাণ্ডব করছে। যদি আজ সমর্থ থাকতো তাহলে সেই মুহূর্তে রুদ্রকে ঠাসিয়ে একের পর এক থাপ্পড় দিত, কিন্তু না, আজ সে বাধা। কারণ সে জানে রুদ্র যদি এখন খেপে যায় তাহলে সে নারী হয়ে আর রক্ষা পাবে না। এই মানুষটা এক পাও পিছিয়ে যাবে না তুরার কলঙ্ক করতে। তার গায়ে এক নতুন দাগ আঁকতেও দ্বিধা করবে না। রুদ্র তুরাকে কিছু না বলতে দেখে এক ঝটকায় তুরার কোমর চেপে ধরে একদম কাছে টেনে ফেললো। তুরা চমকে উঠে পড়ল, বুক ধুকভুক করা শুরু করলো। ইচ্ছে করছে এই রুদ্রকে মরিচের গুঁড়ায় পানিতে ডুবিয়ে মাত্রে। রুদ্র তুরার মুখের দিকে তাকিয়ে থাকলো। তুরার চোখ, সে পাপড়ি, ঠোঁট সবকিছু যেন রুদ্রকে খুব টানছে। কোনোভাবে নিজেকে কন্ট্রোল করতে পারছে না। পৃথিবীতে যেন এখন রুদ্রের ধৈর্যের পরীক্ষা হচ্ছে। রুদ্র আর নিজেকে ঠিক রাখতে পারলো না, এক ঝটকায় তুরার ঠোঁটগুলো নিজের আয়ত্তে নিয়ে নিল। তুরার চোখ বড় বড় করে রুদ্রের কাছ থেকে আসতে চাইলো, কিন্তু রুদ্র আরো শক্ত করে চেপে ধরলো। রুদ্র পাগলের মতো তাণ্ডব চালিয়ে যাচ্ছে তুরার ঠোঁটে। গম্ভীর চুম্বন আর সাথে সাথে কামড়ের উপর কামড়, সব মিলিয়ে যেন তুরার ঠোঁট জোড়া এখন রুদ্রের মনে সুখ হয়ে দাঁড়িয়ে আছে। পাক্কা 5 মিনিটের পর রুদ্র তুরার ঠোঁট ছাড়লো, আর তুরার সাথে সাথে হেলিয়ে পড়লো। রুদ্র চমকে উঠে তুরার গালে হালকা থাপ্পড় দিয়ে বলল, এই জান, কি হয়েছে? এভাবে ঘুমিয়ে পড়লি কেন? এই জান, চোখ খুলো। কিন্তু তুরার কোনো সারা শব্দ নেই, একদম স্ট্রেট হয়ে চোখ বন্ধ করে আছে। রুদ্রের আর বোঝার বাকি নেই তুরা যে সেন্স হারিয়ে ফেলেছে। মুহূর্তে রুদ্র লম্বা শ্বাস নিয়ে চোখে উত্তেজিত ঝিলিক নিয়ে বলল, জান, তুই আমার এই সামান্য এই স্পর্শ সামলাতে পারলি না? তাহলে যখন গভীরভাবে স্পর্শ করব তখন তো তোকে খুঁজেই পাওয়া যাবে না। আর রুদ্র, তুই কার মায়ে পড়লি? এত তোর একটু উষ্ণ সেন্স হারিয়ে ফেলেছে, তাহলে তাকে কিভাবে সামলাবে? খানবাড়ি ঘর জুড়ে তখন অদ্ভুত এক নিস্তব্ধতা। রোশনী খানের মুখে রুদ্র আর তুরার বিয়ের খবরটা শুনে সবাইকে নিস্তব্ধ করে দিয়েছে। আনোয়ার খান বারবার ফোনে কথা বলছেন, থানার অফিসারদের টাকাটা দিচ্ছেন, তবু কোনো খোঁজ মিলছে না তাদের। রোশনী খান কপালের পাশে হাত দিয়ে চুপচাপ বসে আছে, মুখে কষ্ট আর উদ্বেগের ছাপ। ঘরের বাতাস ভারী হয়ে আছে। সবাই জানে রুদ্র কিছু না কিছু বড় ভুল করছে, কিন্তু কেউ তার নাগাল পাচ্ছে না। এমন সময় হঠাৎ সদর দরজা দিয়ে শিয়া ভিতরে ঢুকে। তার মুখ গম্ভীর, চোখের ভিতর ঘুমহীনতার দাগ, যেন অনেকটা ভেবে এসেছে কিছু বলবে। ঘরের সবাই তাকায় তার দিকে। রোশনী খান, আনোয়ারা খান, আশিক খান, সবাই অবাক হয়, আবার একরকম অস্বস্তি অনুভব করে। শিয়াব এগিয়ে গিয়ে কোনো কথা না বলে সরাসরি আশিক খানের সামনে এসে দাঁড়ায়। তার কণ্ঠ কাঁপছে, তো বসে তীরভাবে বলে ওঠে, আঙ্কেল প্লিজ আপনার রুদ্রকে বোঝান সে যেন তোরাকে দিয়ে যায়। আমি কথা দিচ্ছি, রুদ্র দিয়ে গেলে আমি তোরাকে বিয়ে করব। শুধু আপনারা একটু বার বোঝান রুদ্রকে। শিয়াবের কথা শেষ হতেই ঘরের ভিতর আবারও নীরবতা নেমে আসে। রোশনী খান মাথা তুলে তাকান, চোখের কোণ জল টলমল করে। আনোয়ারা খান গভীর নিঃশ্বাস ফেলেন, মনে হয় যেন বুকের ভেতর রাগ, দুঃখ, হতাশা সব একসাথে জড়ো হয়েছে। আশিক খান শিয়াবের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে। তার মুখে কোনো অভিব্যক্তি নেই, কিন্তু মনে হচ্ছে ভিতরে যেন প্রচন্ড ঝড় বইছে। রোশনী খান শিয়াবের দিকে তাকিয়ে গভীর একটা নিঃশ্বাস ফেললেন, চোখে মুখে ক্লান্তি, কিন্তু কণ্ঠে ছিল কঠোর বাস্তবতার ভার। ধীরে ধীরে বললেন, বাবা, তোরা আর রুদ্রের বিয়ে, রুদ্র কোনোভাবে তোরাকে আনবে না। কথাটা যেন বজ্রপাতের মতো আঘাত করলো শিয়াবের বুকের ভিতর। মুহূর্তে তার চারপাশে পৃথিবীটা ঝাপসা হয়ে গেল। মাথার ভিতর শব্দ থেমে গেল, শুধু কানের ভেতর নিজের স্পন্দন ধবনে বাজতে থাকলো। বুকের গভীরে এক অসহ্য ব্যথা জেগে উঠলো, একটা ব্যথা যা ভাষায় প্রকাশ করা যায় না, শুধু অনুভব করা যায়। চোখের পাতা কেঁপে উঠলো, ঠোঁট শুকিয়ে গেল। সে কিছুক্ষণের জন্য স্থির হয়ে রইল, তারপর হঠাৎ কাঁপা কণ্ঠে বলল, আন্টি প্লিজ আপনি রুদ্রকে বোঝান, আমি তোরাকে চাই। আন্টি, তোরা আমার বহুত দিনের পছন্দ, অর্থাৎ আমার ভালোবাসা। আরে না পাইলে আমি শেষ হয়ে যাব। প্লিজ আন্টি, আপনারা রুদ্রকে বোঝান। এই কথাগুলো বলে শিয়া হাঁটু মোড়ে ফ্লোরে বসে পড়লো, আর 2 হাত মুঠো হয়ে গেল। চোখ থেকে টল টল করে অস্ত্র গড়িয়ে পড়ছে। সবাই নির্বাক হয়ে তাকিয়ে রইল তার দিকে। ছেলের নাকি কাঁদে না, এই কথাটা যেন আজ মিথ্যা প্রমাণ করে দিচ্ছে শিয়া। চোখে তার অসহায়তা, বুকে হারিয়ে ফেলা যন্ত্রণা। কখন যে তোরাকে এতটা ভালোবেসে ফেলেছে সে নিজেও জানে না, কিন্তু আজ যখন তোরাকে হারিয়ে ফেলেছে
তখন তার মনে হচ্ছে যেন নিজের সমস্ত পৃথিবীটা ভেঙে গিয়েছে, আর কিছু অবশিষ্ট নেই। শিহাবের সেই অসহায় ভাঙ্গা চেহারা দেখে খানবাড়ির সবার বুকটা যেমন হালকা কেঁপে উঠল। এতটা যন্ত্রণা এক তরুণ মানুষকে কাঁদতে দেখা সত্যি সহ্য হচ্ছে না কারো। রোশনী খান নিজের আঁচল মুখে চেপে কেঁদে উঠলেন। চোখে তার অনুশোচনা, মুখে কষ্টের রেখা, তার বুকে কেঁপে ওঠে কান্নার দমে। ঘরের বাতাস ভারী হয়ে আছে, কারো মুখে কোনো শব্দ নেই, শুধু রোশনী খান কান্না। শিহাবের দম বন্ধ করে রাখা নিঃশ্বাসে শব্দ শোনা যাচ্ছে। আশিক খান ধীরে ধীরে এগিয়ে এসে শিহাবের পাশে বসে পড়লেন। তিনি নিজের হাত বাড়িয়ে শিহাবের দুই কাঁধে রাখলেন। তারপর ধীর কণ্ঠে কিন্তু কষ্ট ভরা চোখে বললেন, বাবা শিহাব, আমরা সত্যি তোমার কাছে লজ্জিত। আমরা জানতাম না রুদ্র এত বড় একটা কাজ করবে। তুমি প্লিজ আমাদের উপর রাগ করো না, হয়তো ভাগ্যের একটা লেখা ছিল। কথাগুলো বলার সময় আশিক খানের চোখের কোণে জল টলমল করছিল। তিনি এক মুহূর্তের জন্য সাহস পাচ্ছিলেন না শিহাবের চোখে তাকাতে, কারণ সে ছিল এক ভাঙ্গা স্বপ্নের প্রতিচ্ছবি। তার ছিল এমন এক ভালোবাসার ব্যথা যা কেউ ফিরিয়ে দিতে পারবে না। রোশনী খান কান্নার মাঝে শিহাবের দিকে তাকিয়ে মাথা নেড়ে শুধু বললেন, বাবা, আমরা বুঝতে পারিনি রুদ্র যে এত বড় একটা কাজ করে ফেলবে। তুমি বাবা মনে কষ্ট নিও না। শিহাব ধীরে ধীরে কাপা হাতে চোখের জল মুছে দাঁড়িয়ে গেল। তার চোখে এখন আর কান্না নেই, সেখানে এক অদম্য জেদ, এক ভরে যাওয়া ভালোবাসা তীব্র শপথ জ্বলছে। সে চারপাশে তাকালো, সবাইকে চোখে চোখে রেখে ধীর গলায় বলল, আমার কারো ওপর কোনো রাগ নেই, তবে আমি সবাইকে একটা কথা বলে যাচ্ছি, আমি তোরাকে ছাড়তে পারবো না। আমি তোরাকে খুঁজে বের করবই। আমি নিশ্চিত তোরা ভালো নেই। আমি থাকতে আমার তোরা কিছু হতে দেব না। যদি ওই রুদ্র পাতালেও তোরাকে রাখে, তবু আমি ওকে খুঁজে বের করব। আমার ভালোবাসা শক্তি দিয়ে আমি তাকে খুঁজে বের করবই। যদি ওকে পেতে হলে আমার রুদ্রের সাথে লড়তে হয়, তাহলে আমি লড়বো। ভালোবাসা শক্তি দিয়ে লড়বো, হয় জয় হব নয় ক্ষয় হব। তবুও আমি হাল ছাড়বো না। আমার নিঃশ্বাস থাকা অবধি তোরাকে ছাড়বো না, কখনোই না, কোনো দিনও না। শেষে শিহাব ধীরে ধীরে মুখের অর্ধেক অর্ধেক কথার শেষ আক্ষেপ নিয়ে চোখের জল মুছতে মুছতে বাড়ি থেকে বেরিয়ে গেল। শিহাব যেতেই বাড়ির ঘরে ফের নেমে এলো নীরবতা, গভীরতা। সবাই যেন তার ছেলের মতো বেদনার সঙ্গে সম্পর্কিত, কিন্তু কিছু বলতে পারছে না। মুহূর্তের মধ্যে আশিক খান নিজেকে আর ধরে রাখতে পারলেন না। হঠাৎ কাঁদতে শুরু করলেন। চোখের জলে তার গলায় ধরে আছে হৃদয়ের ব্যথা। পাশে তনুজা খান এগিয়ে এসে আশিক খানের কাঁদতে থাকা কাঁধে হাত রাখলেন, সমর্মতা আর মায়ের ছোঁয়া দিয়ে। আশিক খান চোখের জল ভাসিয়ে তাকিয়ে বললেন, ছেলেটা সত্যি কষ্ট পেয়েছে, দেখেছো কিভাবে কেঁদে গেল। পুরুষ মানুষ সহজে কাঁদে না, আর তখনই কাঁদে যখন পৃথিবীর সবচেয়ে বড় আঘাত পায়। আর আজ সেই আঘাতটাই শিহাব পেয়েছে। তনুজা খান শুধু মাথা নেড়ে তার কষ্টের সঙ্গে এরকম মিলে গেলেন। ঘরের ভেতর নীরবতা আবারও ঘিরে ধরল, শুধু বেদনায় থাকি আর প্রত্যেকের মনে গভীরতা বেঁধে রাখা সহমর্মিতা। শিহাব খান বাড়ি পেরিয়ে বাইরে এসে থেমে গেল। সন্ধ্যায় হালকা বাতাসে তার চুল উড়ে উঠছে, চোখ লাল হয়ে আছে কান্নায়। সে ধীরে ধীরে পকেট থেকে ফোনটা বের করলো। স্ক্রিনে তুরার একটা ছবি ভেসে উঠলো, তুরার হাসি, সে চেনা চোখের মায়া যেন মুহূর্তে তার বুকের ভিতর সব আবেগ জাগিয়ে তুললো। গাড়ির সামনে দাঁড়িয়ে সে নিঃশব্দে ছবিটার দিকে তাকিয়ে রইলো। তারপর কাপা কণ্ঠে বলল, তুমি যেখানে থাকো তুরা, আমি তোমাকে ঠিকই খুঁজে বের করব। আমি জানি তুরা, তুমি আমাকে চাও, ওই রুদ্রকে না। তুমি চিন্তা কইরো না, তোমার শিহাব ঠিকই তোমাকে খুঁজে বের করবে। তুমি শুধু আমি গেলে তুমি আমার সাথে এসো, আর আমার বিশ্বাস তুমি আমার সাথে আসবে। আই লাভ ইউ তুরা, লাভ ইউ। শেষ কথাগুলো বলার সময় শিহাবের কণ্ঠ ভেঙে গেল, চোখের জল আবার গড়িয়ে পড়লো। সেই ফোনটা বুকের সাথে জড়িয়ে ধরলো, যেন এই ছবিটার মধ্যে তার পুরো পৃথিবী, তার ভালোবাসা, তার শান্তি লুকিয়ে আছে। ঠোঁটে হালকা এক হাসি ফুটলো, কিন্তু সেই হাসির ভিতরে ছিল গভীর যন্ত্রণা, অশেষ মায়া আর প্রতিজ্ঞা। বাতাসে যেন তুরার নাম ভেসে উঠলো, আর শিহাবের বুকের ভিতর প্রতিধ্বনি হলো, আমি তোমায় খুঁজে বের করব যেভাবেই হোক। শিহাব পাগলের মতো পুরো শহর তন্ন তন্ন করে তুরাকে খুঁজতে চলেছে। ঢাকা শহরে অলি পার্ক, রাস্তাঘাট, হোটেল, প্রতিটি জায়গায় সে ঘুরে দেখেছে, মানুষকে জিজ্ঞেস করেছে, কিন্তু যেন তুরার কোনো অস্তিত্ব নেই। প্রতিটি মুহূর্তে তার হৃদয় ভেঙে যাচ্ছে, কিন্তু সে হাল ছাড়ছে না। চোখ লাল, হাতে মোবাইল, মানচিত্র, ঠিকানা সবকিছু ধরে সে ঘুরে বেড়াচ্ছে। তার পাগল বাসা যেন শহরকে কাঁপাচ্ছে। ঢাকা খুঁজে শেষ করে শিহাব থামে না, এবার রাজশাহী শহরে চলে আসে। শহরে প্রতিটি থানা, পুলিশ স্টেশনে যোগাযোগ করছে। 500 জন পুলিশকে দিয়ে তুরাকে খুঁজছে। প্রতিটি গলি, রাস্তা, রেস্তোরাঁ, লেক সাইড, হাসপাতাল, ট্রেন স্টেশন, সব জায়গায় মানুষ খুঁজছে তুরাকে। পুলিশের প্রচেষ্টা যতটা শক্তিশালী, তবুও তুরার কোনো খোঁজ নেই।
তবে শিহাব হাল ছাড়ে না। প্রতিটি ব্যর্থতার সঙ্গে তার প্রতিজ্ঞা আরো ধীর হচ্ছে। তার মনে বারবার বাজছে, আমি তোরাকে খুঁজে বের করব, যত কঠিন হোক, যত সময় লাগুক, আমি ছাড়বো না। তোরা আমার, এবং আমি তাকে ফিরে নিয়ে আসবই। শহরের মধ্যে যেন এক একাকিত্ব আর ভালোবাসার তীব্রতা বাতাসে ঝাপসা হয়ে ভেসে বেড়াচ্ছে, আর প্রতিটি মানুষের চোখে ভেসে উঠেছে এক অদম্য যন্ত্রণা আর আশা। এদিকে তোরা যখন সেন্সলেস হয়ে আছে তখন পর্যন্ত সেন্স ফিরেনি। রুদ্র তোরা সেন্স নেই দেখে বুঝে নিল সে ঘুমিয়ে আছে। এই ভেবে রুদ্র শাওয়ার নেওয়ার জন্য ওয়াশরুমে ঢুকে পড়ে। কিছুক্ষণ পর তোরা সেন্স ফিরে এবং পিল পিল করে চোখ খুলে। কয়েক সেকেন্ড বসে সে পরিস্থিতি উপলব্ধি করার চেষ্টা করে। পর মুহূর্তে রুদ্রের সেই কাগজটির কথা মনে পড়ে গেলে তোরা রাগে দাঁত কিরমির করে বলে, অনেক হয়েছে এই নাটক, পেয়েছে এটা কি আমাকে? একে তো জোর করে এনে আটকে রেখেছে, তারপর আবার আমার সাথে নোংরা কাজ করছে, আর আমি চুপ করে থাকবো না, চলবে? ভয় নামক অজানা ভালোবাসা গল্পের প্রত্যেকটা পার্ট এখন থেকে এই চ্যানেলে দেয়া হবে, তাই পরবর্তী পার্টটা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজ এই পর্যন্তই। পরবর্তী পার্ট আগামীকাল সন্ধ্যা 7টায় পেয়ে যাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।